আবারও তুই সবার সামনে আমাকে অপমান করছিস। আব্বা নেও না, তোমার নাতিরা তোমার জন্য খুব যত্ন করে পাঠিয়েছে। এক কথা কতবার বলে, দেখছিস না আব্বা বললো তোর গিফট নেবে না। এইখান থেকে সরে যা তো। এ কি মা, তোর এত বড় সাহস হয় কি করে একটা ছোট লোকের বাচ্চার সঙ্গে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো? আজকের পর থেকে যদি তোকে বাড়ির বাইরে দেখেছি তাহলে মেরে হাত পা ভেঙে ফেলে দেবো। আব্বা আমার পুরো কথাটা শোনো। ও এখন বেকার আছে ঠিকই, ও চাকরির জন্য অনেক চেষ্টা করছে, আর আল্লাহ চাইলে ও চাকরিটা ঠিকই হয়ে যাবে। তোর মন গড়া কথা শোনার মতো আমার হাতে অত সময় নেই। আর তোমাকেও বলছি ওর উপর কড়া নজর রাখো, ও যেন বাড়ির বাইরে কোনোভাবে না যেতে পারে। আগামী কালকের মধ্যেই আমি ওর বিয়ের ব্যবস্থা করছি, ওকে আমি শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব। দরকার নেই আমার এমন মেয়ে বাড়িতে রাখার। তুই কান্না করিস না মা, তুই তো জানিস তোর আব্বা খুব জেদি। তুই কেন অন্য কারোর সাথে সম্পর্কই জড়াতে গেলি? মা তুমি বিশ্বাস করো, ও খুব ভালো ছেলে আর আমাকেও খুব ভালোবাসে। তোর এসব কথার কোনো মূল্য নেই রে তোর আব্বার কাছে। মা আর তুমি জেনে রাখো, আমি বিয়ে করলে ওকেই করব। সোহানাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্বা আমরাও তো কোথাও আশেপাশে খুঁজে পেলাম না। আব্বা মনে হয় ও ছেলেটার সঙ্গে পালিয়ে গিয়েছে। কি বললি? পালিয়ে গিয়েছে? ছি ছি, ও আমার মেয়ে হয়ে এত নিচু কাজ করতে পারলো? আর জবা, তুমি বা কোথায় ছিলে? একটা জলজান্ত মেয়ে বাড়ি থেকে উধাও হয়ে গেল আর তুমি বুঝতে পারলে না? তুমি অত মাথা গরম করো না তো, ও দেখো ঠিকই বাড়ি চলে আসবে। দরকার নেই আমার অমন মেয়ে, আজ থেকে জানবো আমার একটা মেয়ে মারা গেছে।
কেমন আছো? কে আব্বা? তোর কোনো আব্বা নেই। আজ থেকে 20 বছর আগে তোর আব্বা মারা গেছে। কি বলছো আব্বা? আমি তোমার বড় মেয়ে। চুপ কর, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার বড় মেয়ে বেঁচে আছে। আব্বা, আমার পরিস্থিতি এত খারাপ ছিল যে আমি তোমার কাছে আসতেই পারিনি। ওসব কথা ছাড়, তুই একা এসেছিস না তোর নালায়ক ছেলে দুটোকে সঙ্গে করে নিয়ে এসেছিস? আব্বা, আমি একা এসেছি। ওদের অনেক কাজ তো, তাই ওরা আসতে পারেনি। কিছুক্ষণ পরে ওরা চলে আসবে। কাজ? এমন ভাবে কথা বলছিস যেন তোর ছেলেরা জজ ব্যারিস্টার। কোনো কাজ কাম করে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? হ্যাঁ আব্বা, তুমি ঠিকই বলেছো। ওরা যদি কোনো কাজই করতো তাহলে ওর মাকে টুকটুকিতে করে পাঠাতো না, সামান্য একটা কম দামের গিফট নিয়ে। যখন এসে পড়েছিস যা তোর মার সঙ্গে গিয়ে রান্না করগা। আব্বা, এই নাও গিফট, তোমার নাতিরা পাঠিয়েছে। তুই জানিস সাদি আমার জন্য 5 লক্ষ টাকা দামের সোনার চেন এনেছে, আর মামনি 3 লক্ষ টাকা দামের আমার জন্য সোনার ব্রেসলেট এনেছে। আর তুই নোংরা ক্যারিতে করে আমার জন্য গিফট এনেছিস? তুই কি সবার সামনে আমাকে আবারও অপমান করতে চাস? তার চেয়ে ভালো তুই তোর গিফট বাড়ি যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাস। আরে সোহানা, তুই? মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই ভালো আছিস তো মা? ও গো, আজকের দিনে অন্তত তুমি ওকে কিছু বলো না। সোহানা অনেক দিন পর বাড়িতে এসেছে, প্লিজ তুমি ওকে ক্ষমা করে দাও। সোহানা, আয় মা, ঘরে আয়। দেখ সোহানা, তুই তো জানিস তোর আব্বা কত জেদি। তুই তোর আব্বার কথায় কিছু মনে করিসনি। ঠিক আছে মা, ও নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। আমি কিছু মনে করিনি। আমার লক্ষ্মী মেয়ে, আমি জানি তোর জীবনে অনেক ঝড় বয়ে গেছে। তুমি ঠিকই বলেছো মা, আমার আগের দিনগুলো অনেক কষ্টে কেটেছে, কিন্তু এখন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। পুরনো কথা বাদ দে তো, যা আরাম করগা। ঠিক আছে মা। হ্যালো আনোয়ার, তুই কোথায় আছিস? মা, আমরা রাস্তায় আছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছিয়ে যাব। ঠিক আছে, তোরা সাবধানে আয়। মামনি, কেমন আছিস তুই? আমি তো ভালোই আছি। আর তুই এখানে কি মনে করে? তোদেরকে অনেকদিন পর দেখলাম, তাই তোদের সঙ্গে গল্প করার জন্য চলে আসলাম। সাদিয়া, মামনি, তোমরা বাইরে বসে কেন? রোদে কালো হয়ে যাবে যে। চলো এসি ঘরে বসে কি। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, আমরা এসি ঘরে গিয়ে বসি। আরে তুই কোথায় যাচ্ছিস? তুই আমাদের সঙ্গে এসি ঘরে না গিয়ে তোর মায়ের কাছে রান্নাঘরে যা, তাতে তোর মার একটু উপকার হবে। কেন আব্বা? ওরা যখন তোমার সঙ্গে বসতে পারবে তাহলে আমি কেন পারবো না? কারণ তোর এসি ঘরে থাকার মতো কোনো যোগ্যতাই নাই। তুই কি কখনো এসি চোখে দেখেছিস? আর দেখবি বা কিভাবে? তুই তো একটা ফুটপাতে থাকা ছেলের সঙ্গে হাত ধরে পালিয়ে গিয়েছিলি, তাই তোকে আর এসি ঘরে থাকতে হবে না। তুই যা, গিয়ে তোর মার সঙ্গে কাজ কর। তোমরা এসব কি বলছো? মা, আমরা তিনজনই তো তোমার মেয়ে, তাহলে আমি কেন একা রান্নাঘরে যাব? ও গো, সোহানাকে তুমি আরাম করতে দাও, সব কাজ আমি একাই করে নিব। ঠিক আছে মা, চলো, আমি তোমার সব কাজ করে দেব। সত্যি কথা বলতে সোহানার এই সব কাজ করে করে অভ্যাস হয়ে গেছে।
তুই ঠিকই বলেছিস, এদেরকে তো কাজ করেই খেতে হবে, কারণ এরা তো গরিব। যেমন কর্ম তেমন ফল। চলো আব্বা, আমরা ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। সোহানা, সাদিয়া এটা তোর আব্বাকে গত বছর গিফট করেছিল। এতে সোনার চেন আছে, অনেক দামি। এটা তোর আব্বাকে গিয়ে দিবি। না মা, আমি গিফট নিয়ে এসেছি, এর থেকেও অনেক বেশি দামি। একটু বোঝার চেষ্টা কর, তোর আব্বা অনেক জেদি। এটা যদি তোর আব্বাকে দিস, তোর আব্বা অনেক খুশি হবে এবং সব ভুলে গিয়ে তোকে আবার আগের মতোই ভালোবাসবে। তুমি ভুল বুঝছো মা, আমি যে গিফটটা নিয়ে এসেছি ওটা অনেক দামি। আব্বা ওই গিফটটা দেখলে অনেক খুশি হবে। তুমি বিশ্বাস করো মা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুই এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? মামনি তুই চুপ কর। গত বছর আমি যে সোনা চেনটা আব্বাকে দিয়েছিলাম, সেটা মা সোহানাকে দিয়ে বলছে আব্বাকে দিতে। অবশ্যই সোহানা রাজি হয়নি। কেন রাজি হয়নি? সে নাকি ওর থেকে অনেক দামি গিফট এনেছে। এটা কি করে সম্ভব? যার নুন আনতে পান্তা পুরায়, আর সে নাকি সবার থেকে বেশি দামের গিফট এনেছে? যত সব বাজে কথা। শোন মামনি, আব্বাকে যখন সোহানা গিফট দিবে তখন আমরা গিফটটাকে খুলে দেখবো কি দিয়েছে এবং সবার সামনে ওকে অপমান করে ছাড়বো। তুই ঠিকই বলেছিস, তাহলে হয়তো ও শিক্ষা পাবে। আচ্ছা চল এখান থেকে, না হলে আবার সোহানা দেখে ফেলবে। এই নাও আব্বা, এতে 5 লক্ষ টাকা দামের সোনার চেন আছে। আব্বা, এটা দিল্লির টপ মডেল, আমি আপনার জন্য এটা এনেছি। তোমাকে অনেক ধন্যবাদ জামাই, তুমি সত্যিই আমার নিজের ছেলে। আব্বা, আমিও তোমার জন্য 3 লক্ষ টাকা দামের সোনার ব্রেসলেট এনেছি। কই গো, দাও। ঠিক আছে, দিচ্ছি। এই নেন আব্বা। আব্বা, আপনার পছন্দ হয়েছে তো? বাহ, খুবই সুন্দর। পছন্দ হবে না মানে? আব্বা এই নাও, এটা তোমার জন্য। তোকে কতবার বলবো আমি তোর কাছ থেকে কোনো গিফট নেব না? আবারও তুই সবার সামনে আমাকে অপমান করছিস। আব্বা নেও না, তোমার নাতিরা তোমার জন্য খুব যত্ন করে পাঠিয়েছে। এক কথা কতবার বলে, দেখছিস না? আব্বা বলল তোর গিফট নেবে না। এইখান থেকে সরে যা তো। এই কি মা, তোমার কথা লাগেনি তো? আপনাদের সাহস হয় কি করে আমার মাকে ফেলে দেওয়ার? ওকে আর কতবার বলবে আব্বা ওর 2 টাকার গিফট নেবে না? কি বললেন? 2 টাকার গিফট নাকি? এর মধ্যে কত টাকার গিফট আছে আপনাদের কোনো ধারণাই নাই। এমন করে বলছে জানো, লাখ লাখ টাকার জিনিস আছে। শুনবেন আপনারা, এতে কত লক্ষ টাকা দামের জিনিস আছে? কত লক্ষ টাকার গিফট আছে শুনি। এতে 21,50,000 টাকা দামের ঘড়ি আছে। 21 লক্ষ টাকা? কিন্তু সোহানা, তোরা এত টাকা পেলি কোথায় থেকে? আব্বা, তোমার জামাই মরে যাওয়ার পরে আমি ওদেরকে খুব কষ্ট করে মানুষের মতো মানুষ করেছি। আর এখন তোমার নাতিরা ভালো চাকরিও পেয়েছে, একজন ডিএম আর একজন ডিএসপি। আমার আব্বুর অবস্থায় খারাপ থাকায় আপনারা ওকে মেনে নেননি, কিন্তু আপনারা এটা ভুলে গিয়েছিলেন যে মানুষের অবস্থা সব সময় একরকম থাকে না। মা চলো, আমরা আর এখানে এক মুহূর্তও থাকবো না। দাঁড়াও, তোমরা কোথাও যাবে না। আমি তোদের ভালোবাসা সব সময় টাকা দিয়ে বিচার করতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে ভালোবাসা টাকা দিয়ে বিচার করা যায় না। সোহানা, তোরা আমাদেরকে ক্ষমা করে দিস, আমাদের প্রতি আর অভিমান করে থাকিস না। আব্বা, তোমাদের প্রতি কোনো অভিমান নেই আমার, হয়তো এগুলো আমার কপালে ছিল তাই আমার সাথে হয়ে গেছে। অতীতে সব কথা ভুলে গিয়ে এসো আমরা একসঙ্গে সবাই কেক কাটি।